আচ্ছা, তো তোমাদের ক্লাসরুমে দেখো ক্লায়েন্ট হ্যান্ডেল এবং ফেক ক্লায়েন্টের উপর একটা টপিক ক্রিয়েট করা হয়েছে। আচ্ছা, প্রথমে আমরা ফেক ক্লায়েন্টের একটা ব্লগ, দুইটা ব্লগ এবং একটা ভিডিও আছে। আমরা যারা আচ্ছা, আচ্ছা, মনে খেয়াল করো, ফ্রিল্যান্সিং এর নামে এটা তো আসলে মোটামুটি সবাই জানো। যেহেতু আসলে ফ্রিল্যান্সিং করতে আসছো, এটা নতুনদের জন্য বিশেষ করে প্রযোজ্য। বিভিন্ন ধরনের মেসেজের ফরম্যাট যেগুলো দেখলে ক্লায়েন্ট বুঝবা তোমরা আসলে যে এগুলো ফেক। এখানে 50 ধরনের ফরম্যাট দিয়ে রাখছি আমি। ঠিক আছে, তো বিভিন্ন ধরনের ফরম্যাট গুলোতে যাতে তোমরা আসলে বেশিরভাগই তোমাকে হোয়াটসঅ্যাপ করবে বা মেসেঞ্জারে ফোন দিবে যে তুমি বাসা থেকে কাজ করতে পারবা, এত টাকা ইনকাম করতে পারবা, ছোট ছোট কিছু কাজ এরকম। তো এরকম ফরম্যাট গুলো দেখলেই বুঝবা ফেক ক্লায়েন্ট। যেমন এই যে নিয়োগ বিজ্ঞপ্তি, গ্রাফিক ডিজাইনার লাগবে 15,000 টাকা, এরকম এরকম যদি দেখো যে তখন বুঝবা ঝামেলা আছে। আচ্ছা, ফেক ক্লায়েন্টের অনেকগুলো প্রকারভেদ আছে, হ্যাঁ। এই ব্লগ এবং এই ভিডিও দুটো মিলাবা একসাথে। অর্থাৎ আমি এই কন্টেন্ট গুলাই, মানে এখানে যা ব্লগটা লিখছি এইটারই সামারি হচ্ছে এই ভিডিওটা। তাহলে যে 2 নম্বর যে ব্লগটা এবং এই ভিডিওটা পাশাপাশি রেখে দেখবা। সো লেটস গো। অনলাইনে ফ্রিল্যান্সিং করে থাকি, তাদের অনেক সময় ফেক ক্লায়েন্ট ফেস করতে হয়। শুধুমাত্র ফ্রিল্যান্স মার্কেট প্লেসে না, যারা সোশ্যাল মিডিয়া থেকে ক্লায়েন্ট পায় বা ডিরেক্ট কোনো ক্লায়েন্ট পায়, তাদের মধ্যে অনেকেই দেখা যায় ফেক ক্লায়েন্ট থাকে। সো আমাদের ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকতে হবে। তো কিভাবে আসলে ফেক ক্লায়েন্ট চিনবো? তো বেসিক্যালি ফেক ক্লায়েন্টরা আমাদেরকে নক করে, মেইন উদ্দেশ্যটা থাকে হচ্ছে বিভিন্ন ধরনের কম্পিউটার বা অপারেটিং সিস্টেম হ্যাক করা, র্যানসামওয়্যার বা র্যাটের মাধ্যমে, এবং পরবর্তীতে আমাদের অপারেটিং সিস্টেম বা কম্পিউটারের অ্যাক্সেস নিয়ে সে কিন্তু আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে। তারপর হচ্ছে আমাদের ফাইবার বা আপওয়ার্ক বা বিভিন্ন মার্কেট প্লেসের অ্যাকাউন্টের অ্যাক্সেস পাচ্ছে। তাছাড়াও পেওনিয়ার বা ডলার উইথড্র প্ল্যাটফর্মের অ্যাক্সেস এর মাধ্যমে কিন্তু আমাদের অনেক কিছু হ্যাক হয়ে যাচ্ছে। তো আসুন জেনে নিই এই ধরনের ফেক ক্লায়েন্টকে কিভাবে চিনবো। তো নাম্বার ওয়ান হচ্ছে টেলিগ্রাম স্ক্যাম। জেনারেলি ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বা আপওয়ার্কে বা ফাইবারে আমরা বিভিন্ন জব পোস্টে অ্যাপ্লাই করতে গিয়ে দেখি জব পোস্টের মধ্যে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে কন্ট্যাক্ট করার জন্য বলা হচ্ছে। সো এই ধরনের ক্লায়েন্ট থেকে আমাদের দূরে থাকতে হবে। তোমাদের ফাইবার ইনবক্সে আসবে, ঠিক আছে, টেলিগ্রামের একটা লিংক দিবে বা হোয়াটসঅ্যাপের লিংক দিবে। ডাইরেক্ট কোনো কন্ট্রাক্টে মার্কেট প্লেস থেকে যাওয়া যাবে না, মানে মার্কেট প্লেস একটা ক্লায়েন্টের কাজ মার্কেট প্লেসে রাখতে হবে। হয়তো হইতে পারে কমিউনিকেশন পারপাস হোয়াটসঅ্যাপ রাখছে, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট শুরুতেই সে কোনো ধরনের অর্ডার দেওয়ার আগে যদি টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে নেয় তাহলে বুঝবো ঝামেলা আছে। এন্ড জেনারেলি এরা টেলিগ্রামে নিয়ে প্রথমে কিছু ছোট ছোট কাজ প্রদান করবে এবং সেক্ষেত্রে পেমেন্টও পাওয়া যাবে, কিন্তু পরবর্তীতে দেখা যায় বিশাল আকারে একটা ইনভেস্টমেন্ট করতে বলতেছে এবং পরবর্তীতে সেই ইনভেস্টমেন্টের টাকাটা লস হয়ে যায়। অনেক সময় আবার স্প্যাম লিংকের মাধ্যমে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা আমাদের জিমেইল বা ফেসবুক বা লিঙ্কডইন অ্যাকাউন্ট হ্যাক করার জন্য বিভিন্ন স্প্যাম বা ফিশিং লিংক দেওয়া হয়ে থাকে। তো নাম্বার টু হচ্ছে হিউজ বাজেটের কাজ। অনেক সময় আমরা আসলে জানি একটা মার্কেটে একটা জবের ভ্যালু কেমন হতে পারে। ধরা যাক একটা ওয়েবসাইট আমি বানাবো, 500 থেকে 800 ডলার এইটার এনাফ প্রাইস। তো দেখা যায় একটা জব দেখলাম, যে জবে বিট করতে গিয়ে আমি দেখলাম ক্লায়েন্টের বাজেট হচ্ছে 2,000 3,000 বা 5,000 ডলার। অনেক সময় প্রজেক্ট বেসিস কাজ করতে গেলেও দেখা যায় যে কি সে মান্থলি আমাদের 5,000 বা 10,000 ডলার অফার করতেছে ছোট কিছু কাজের জন্য। তো ছোট কাজ বড় অ্যামাউন্ট, এই ধরনের ক্লায়েন্টের সাধারণত ফেক হয়ে থাকে। এই ধরনের ক্লায়েন্টকে স্কিপ করুন। নাম্বার থ্রি হচ্ছে ফিশিং লিংক এবং র্যানসামওয়্যার। তো অনেক সময় জব ডেসক্রিপশনে আমাদের বলা হয়ে থাকে অপরিচিত কোনো লিংকে ক্লিক করার জন্য বা কোনো ফাইল ডাউনলোড করার জন্য বলা হয়ে থাকে। তো সাধারণত লিংকে ক্লিক করলে বা ফাইল ডাউনলোড করলে যেটা হয়, দেখা যায় কোনো একটা ম্যালিশিয়াস লিংকের মাধ্যমে কোনো একটা ভাইরাস আমার কম্পিউটারে ডাউনলোড হয়ে যাচ্ছে। এছাড়াও ব্রাউজার হ্যাকিং হতে পারে, এছাড়াও কুকি হাইজ্যাকিং হতে পারে।
তো সাধারণত র্যানসামওয়্যার বা ভাইরাস অ্যাটাকের মাধ্যমে আমার কম্পিউটারে যখন অ্যাটাক গুলো চালাচ্ছে, সেক্ষেত্রে আমাদের দেখা যায় বিভিন্ন ধরনের নির্দিষ্ট অপারেটিং সিস্টেমের জন্য নির্দিষ্ট র্যাট তৈরি করা হয়ে থাকে। সেক্ষেত্রে অপারেটিং সিস্টেমে অ্যাক্সেস নিয়ে কিন্তু আমাদের যে কোনো সোশ্যাল মিডিয়া বা আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট গুলো হ্যাক করে ফেলতে পারে। আর লিঙ্ক দেখে আসলে বোঝা যাবে এটা স্প্যাম লিঙ্ক। অনেক সময় দেখা যায় ফিশিং লিঙ্কের ক্ষেত্রে উল্টাপাল্টা কিছু লেখা থাকে, কপিনবি.কম এরকম কোনো ওয়েবসাইট না, উল্টাপাল্টা কিছু একটা লেখা .com বা .io এরকম উল্টাপাল্টা লিঙ্ক দেখা যায়। এগুলো দেখে আসলে চিনা যায় যে এগুলো আসলে ফিশিং লিঙ্ক। এছাড়া র্যাট বা ভাইরাস যুক্ত অনেক সময় ভিডিও বা অডিও ফাইল জিপ করে দেওয়া হয়। সেক্ষেত্রে দেখা যায় আমরা জিপটা যদি ডাউনলোড করি, আমাদের র্যানসাম ওয়্যারটা পুরো কম্পিউটার অপারেটিং সিস্টেমে হ্যাক হয়ে যায় এবং ব্রাউজারে থাকা আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট গুলোর অ্যাক্সেস চলে যায় হ্যাকারদের হাতে। আমি নিজেও আসলে 2015-তে এরকম একটা হ্যাকের সম্মুখীন হয়েছিলাম। ডাউনলোড করার পর, অপারেটিং সিস্টেম আমার তখন উইন্ডোজ ছিল, ডাউনলোড করার পর দেখা গেছে আমার ফাইবার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে এবং ফাইবার অ্যাকাউন্টের পাশাপাশি সে পেওনের অ্যাক্সেস দিতে ফাইবার থেকে ডলার, হিউজ অ্যামাউন্ট ডলার ছিল, সেটা পেওনে ট্রান্সফার করছে। দেন আমার পেওনের থেকে হ্যাকারের পেওনে ট্রান্সফার করে ফেলছে। সো এবং কোনো ধরনের চিহ্ন ছাড়াই। সো চেষ্টা করতে হবে এই ধরনের অপরিচিত লিঙ্কে ক্লিক না করার। আরেকটা ট্রিক্স হচ্ছে, এই ধরনের র্যাট বা র্যানসামওয়্যার যখন তৈরি করা হয়, এগুলো নির্দিষ্ট একটা অপারেটিং সিস্টেমের জন্য তৈরি করা হয়। জেনারেলি এই ধরনের ভাইরাস বা র্যানসামওয়্যার গুলো উইন্ডোজ এর জন্য বানানো হয়। সেক্ষেত্রে আমরা যদি লিনাক্স সার্ভারটা ব্যবহার করতে পারি, সেটা কি লিনাক্স অপারেটিং সিস্টেমটা কিন্তু আমার জাস্ট উইন্ডোজ এর মধ্যেই কিন্তু আমি কোনো একটা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে অ্যাক্সেস করতে পারতেছি। যদি এমন হয় ক্লায়েন্টের হইতে পারে যে এটা অরিজিনাল লিঙ্ক, আমি আসলে কনফিউজ, সেক্ষেত্রে আমরা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে লিনাক্স সার্ভারে গিয়ে ফাইলটা ডাউনলোড করতে পারি। সেক্ষেত্রে আমাদের উইন্ডোজে কোনো ইফেক্ট পড়বে না। দেন ওয়ার্ড, এই ব্যাপারটা একটু কমপ্লিকেটেড মনে হতে পারে তোমাদের কাছে। ধরো মার্কেট প্লেসে কোনো একটা ক্লায়েন্ট তোমাকে কোনো একটা লিঙ্ক দিল, একটা জিপ ফাইল দিয়ে, যেমন একটা জিপ ফাইল দিছে। তো অনেক কথাবার্তা চলতেছে, কাজ করতেছি করতেছি করতেছি, কন্টেন্ট দিচ্ছে, ওয়েবসাইট বানাচ্ছি, কন্টেন্ট দেখো আমাদের 4-5টা পেজ বানানো শেষ। তারপর আবার ক্লায়েন্ট কন্টেন্ট দিচ্ছে, আবার জিপ ফাইল ডাউনলোড করলে মোটামুটি আমরা বুঝতে পারতেছি এটা একটা রিয়েল ক্লায়েন্ট। এবং ফাইলগুলো নেসেসারি, আমার ওয়েবসাইটের ফটো, হোম পেজে কিছু চেঞ্জেস চাইছে, ঠিক আছে। আর কিছু ক্লায়েন্ট দেখবে একদম শুরুতেই ডাইরেক্ট বলতেছে যে ভাই, তোমাকে আমি যা লাগবে, একদম কোনো কথাবার্তা নাই, ইভেন অর্ডার করার আগে অনেক সময় বলতে পারে, তোমাকে আমি যা লাগে সব এই ফাইলের ভিতরে দিছি, এটা তুমি ডাউনলোড করো, এটার ভিতরে একটা ইএক্সি ফাইল আছে, সেটার মধ্যে তুমি নেসেসারি সবকিছু পাবা। প্রথমেই আমাকে লিঙ্কে ক্লিক, মানে কোনো একটা কিছু ডাউনলোড করতে বলতেছে, কথাবার্তা নাই। এখানে দেখো প্রচুর কথাবার্তা হয়েছে, মিটিং করছি, মিটিং এর পর দেখো কত কথাবার্তার পরে গিয়ে ক্লায়েন্ট আমাদেরকে আস্তে আস্তে কন্টেন্ট দেওয়া শুরু করছে। কন্টেন্ট দেওয়ার পরে যে ওয়েবসাইটে লিঙ্ক দিছে, তারপর হচ্ছে একটা ভিডিও দিছে, তারপর হচ্ছে আমরা আবার মিটিং করছি, $180 কাজ দিছে। টাকা দেওয়ার পর আমরা শুরু করছি, শুরু করার পর এই যে দেখো আমাদের ফাইল দিছে, লোগো দিছে, ওয়েবসাইটে একটা পেজ বানাইছি, অনেকগুলো পেজ বানাইছি। ক্লায়েন্ট তারপরে হচ্ছে আপডেট জানাবে বলছে। এই যে একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে সে তখন আমাদের নেসেসারি ফাইল লাগতেছে, ঠিক আছে। তখন সে নেসেসারি ফাইল বা নেসেসারি চেঞ্জেস গুলো দিছে, তখন কিন্তু জিনিসটা বোঝা যায় রিয়েল, ঠিক আছে। দেখবা প্রথমেই সে বলতেছে। আর এই যে ডিফারেন্ট এনভায়রনমেন্টের কথা বললাম, এটা হচ্ছে ভার্চুয়াল মেশিন নামে একটা জিনিস আছে, হ্যাঁ। তো এটা একটু সবাই ট্রাই, জাস্ট ইউটিউবে কিছু ভিডিও ঘাটলেই পাবা। ভিএম ওয়্যার নামে একটা সফটওয়্যার আছে। এই ভিএম ওয়্যারটা একটা ভার্চুয়াল মেশিন ক্রিয়েট করে উইন্ডোজের ভিতরেই। তোমাদের ম্যাকেও হইতে পারে, উইন্ডোজে হইতে পারে, একটা লিনাক্স সার্ভার তুমি এটার মধ্যে ইনস্টল করতে পারবা। সো ভিএম ওয়্যার এই সফটওয়্যারটার মাধ্যমে, এটা হচ্ছে একটা ভার্চুয়াল মেশিন, অর্থাৎ উইন্ডোজের ভিতরে তুমি লিনাক্স পাবা। তাহলে কি হলো, হ্যাকার যখন তোমাকে লিঙ্ক দিচ্ছে, সেটা উইন্ডোজের জন্য বানানো থাকে বা ম্যাকের জন্য বানানো থাকে, আলাদা অপারেটিং সিস্টেমে আলাদা আলাদা হ্যাকিং লিঙ্ক। মানে সফটওয়্যারটাই আসলে উইন্ডোজের জন্য জেনারেটেড। তাই এখন উইন্ডোজে আমার অ্যাটাক না করার জন্য আমরা কি করতে পারি, ওটা ডাইরেক্ট আমি এই সফটওয়্যার দিয়ে বাইপাস করে লিনাক্সে ঢুকে লিনাক্সের ভিতরে চেক করতে পারি, তাইলে সেটা আমার উইন্ডোজে অ্যাটাক করলো না। এটা কমপ্লিকেটেড মনে হইতে পারে, মনে হইলে তোমরা যেটা করবা সেটা হচ্ছে, যদি এরকম কোনো জিপ ফাইল নেই, জিপ ফাইল ডাউনলোড করলে সমস্যা নেই। বেসিক্যালি জিপ ফাইল ভাঙার পর এটার ভিতরে .exe বা এরকম কোনো ফাইল যদি থাকে, তখন গিয়ে প্রবলেম। তো ধরো আমার এটা লাগতেছে, আমরা এটা ডাউনলোড করলাম। তো এটা ডাউনলোড করার পর এটার যে জিপটা আছে, এই জিপটা আমরা জেনারেলি দুইটা সফটওয়্যার দিয়ে চেক করবো। একটা হচ্ছে ভাইরাস টোটাল, এটা সবাই মোটামুটি জানো, ভাইরাস টোটাল নামে একটা সফটওয়্যার আছে। আর এটা হচ্ছে জ্যোতি ভাইরাস নামে। হ্যাঁ, ওকে, অনলাইন স্ক্যানার এগুলো, হ্যাঁ। এই যে গেলাম, এগুলোতে গিয়ে তোমার যে ফাইলটা, এটা অনেক বড় ফাইল, স্টপ করি আপাতত। ধরো তোমার কাছে কোনো একটা জিপ ফাইল আছে, ডাউনলোড করছো,
চুজ ফাইলে ক্লিক করে তুমি সেই জিপ ফাইলটা ধরা দাও। ধরো এটা তোমার একটা জিপ ফাইল, জিপ ফাইলটা ধরা দিলে ও ওই ফাইলটা স্ক্যান করবে, স্ক্যান করে দেখতেছে যে 65টা ফাইলের মধ্যে কোনো ভাইরাস পাই নাই, জিরো ফাউন্ড, সব আনডিটেক্টেড, তার মানে ভাইরাস নাই। নাম্বার টু হচ্ছে সিমিলার, এখানেও তুমি ব্রাউজ করে ধরায় দাও যে কোনো একটা জিপ ফাইল। ধরায় দেওয়ার পর সে 16টা অ্যান্টিভাইরাস দিয়ে সে চেক করবে কোনো ধরনের ভাইরাস আছে কিনা। তো দেখো ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং, ফাউন্ড নাথিং, সবগুলো বলতেছে, তো সবগুলো ভাইরাস স্ক্যানার বলতেছে কিছুই পাইনি, ফাইন, দ্যাটস গুড। আর যদি তুমি তোমার অনলাইন মিউট করে দাও সবাই, অনেক সময় অনলাইনে বিভিন্ন লিঙ্ক হইতে পারে। ভাইয়া যদি পেইড অ্যান্টিভাইরাস থাকে তখন? ভেরি ডিভাইস থাকলে তো সে সাথে সাথে ধরবে, দিস ইজ গুড। বা উইন্ডোজ ডিফেন্ডারও ধরে ফেলবে, উইন্ডোজ ডিফেন্ডারও ভালো। আচ্ছা, কোনো অনলাইন যদি লিঙ্ক হয়, যেমন ওই লিঙ্কে গিয়ে তুমি আসলে চেক করতে চাচ্ছ, তো দোনোটারই আসলে অনলাইন ভার্সন আছে, ইউআরএল ধরো তোমাকে একটা লিঙ্ক দেওয়া হয়েছে কিছু একটা, হ্যাঁ, এরকম উল্টাপাল্টা কিছু একটা ডট, কিছু একটা লিঙ্ক এরকম, তো এই লিঙ্কটাতে গিয়ে তুমি চেক করবা কোনো ভাইরাস আছে কিনা, অনলাইনে লিঙ্ক এখান থেকে চেক করা যায়। আর এখানে তোমার, আচ্ছা, এখানে অনলাইন অপশন নেই, এখানে ডাইরেক্ট আপলোড করতে হবে ফাইল। ভাইরাস টোটাল আর জ্যোতি ভাইরাস এই দুটো নাম মনে রেখে ওই দুটো দিয়ে চেক করে নিবা, তাইলেই হবে, হ্যাঁ। বিফোর পে কমন একটা স্ক্যাম, ক্ষেত্রে আমাদের উইন্ডোজে কোনো ইফেক্ট পড়বে না। দেন ওয়ার্ক বিফোর পে কমন একটা স্ক্যাম, জেনারেলি আমাদের সাউথ এশিয়ান ক্লায়েন্টরা এই ধরনের কাজ করে থাকে। ফাইবার বা আপওয়ার্কে ক্লায়েন্ট আসতেছে, আসার পর সে বলতেছে আসলে কাজটা অনেক বিশাল অ্যামাউন্ট, তুমি আমার একটা পার্সিয়াল পার্ট করে দাও, তোমার একটা 10 পেজের ওয়েবসাইট, তুমি আমার হোম পেজটা করে দাও, কোনো পেমেন্ট আমি তোমাকে করবো না, যদি তুমি এই কাজটা করতে পারো দেন তোমাকে আমি ফুল অ্যামাউন্টের অর্ডারটা করবো। সো জেনারেলি এই ধরনের ক্লায়েন্টরা 80% ক্ষেত্রেই পেমেন্ট না করে চলে যায়। তো অবশ্যই আমরা ফাইবার বা আপওয়ার্কে অর্ডার ছাড়া কোনোভাবেই কাজ করবো না। এর পরের ব্যাপারটা খুব মজার, পেইড চেক এট ইউএস ব্যাংক। অর্থাৎ অনেক সময় দেখা যায় কাজ করে দিতে বলবে এবং কাজটা কমপ্লিট হওয়ার পর সে বলবে যে ঠিক আছে আমি তোমাকে পেমেন্ট করতেছি, তো তুমি তোমার পরিচিত আমেরিকান যদি কেউ থাকে বা আমেরিকান কোন একটা ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দাও, আমি তোমাকে পেমেন্ট পাঠিয়ে দিচ্ছি বা চেক পাঠিয়ে দিচ্ছি। তো এদের থেকে দূরে থাকা ভালো, কারণ সাধারণত এটা ফেক চেক পাঠিয়ে থাকে। অনেক সময় দেখা যায় যার ব্যাংক অ্যাকাউন্টের ইনফরমেশন দিচ্ছে তার ব্যাংকেও বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকে। ডোমেইন হোস্টিং কিংবা থিম প্লাগইন কিনে দেওয়া, এটা খুব রিসেন্ট একটা স্ক্যাম। এটা হচ্ছে এরকম, একটা ক্লায়েন্ট আমাকে আপওয়ার্কে নক করবে বা ফাইবারে নক করবে, নক করার পর তার ওয়েবসাইটের জন্য ডোমেইন বা হোস্টিং কিনে দিতে বলবে, এবং অথবা এরকম হতে পারে যে থিম বা প্লাগইন কিনে দিতে বলছে। তো তিনি ওই অ্যামাউন্টের কিন্তু অর্ডারও করতেছে আমাদেরকে। তো জেনারেলি যেটা হয়, আমরা যখন ডোমেইনটা ট্রান্সফার করে দিব বা থিম প্লাগইনটা তাকে দিয়ে দিব, সে অর্ডারটা ক্যান্সেল করে দিবে, অথবা পুরো অর্ডারের অ্যামাউন্টটা সে রিফান্ড নিয়ে নিবে ব্যাংক থেকে। তো তাহলে আমার কি হলো, জেনারেলি আমার কখনোই কোনো ক্লায়েন্টের, আমার মাস্টার কার্ড দিয়ে কোনো ক্লায়েন্টের জন্য কখনোই কোনো কিছু কিনে দিব না। অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যাম, দিস ইজ দ্য লাস্ট পার্ট। বেসিক্যালি এটা এখন এতটা বেশি হচ্ছে, আমরা বিভিন্ন ধরনের মানে বড় বড় ফ্রিল্যান্সিং গ্রুপ চালাতে গিয়ে এত বেশি এই ধরনের পোস্ট আসতেছে, আমরা ডিক্লাইন করতেছি। তারপর হচ্ছে অনেকে আসলে যখন কেউ নতুন কেউ শিখতে যাচ্ছে যে কিভাবে ফ্রিল্যান্সিং করবো বা শিখবো, তাদেরকে ইনবক্সে নক করা হচ্ছে বা কমেন্টে তাদেরকে লিঙ্ক দেওয়া হচ্ছে। তো এইভাবে অনলাইন ইনভেস্টমেন্ট স্ক্যামটা ছড়াচ্ছে। এবং এটা জেনারেল প্রসেসটা আমি একটু যদি খুলে বলি, ধরা যাক কেউ একজন বাংলাদেশি হইতে পারে বা দেশের বাইরের কেউ আমাকে ইনবক্সে মেসেজ দিল, মেসেজ দিয়ে বললো যে তুমি ছোট ছোট কিছু কাজ করবে এবং ছোট ছোট কিছু কাজ করে প্রত্যেক সপ্তাহে 2,000 2,000 3,000 টাকা তুমি ইনকাম করতে পারবা। সো দেখা যাচ্ছে প্রথমে আমাদের কিছু ইউটিউবের ভিডিও লিঙ্কে ক্লিক করতে বলতেছে, বা কোনো একটা অ্যাডে ক্লিক করতে বলতেছে, তারপর আবার টাকাও পাঠিয়ে দিচ্ছে আমাদের বিকাশে। প্রথমে আমাদের ট্রাস্টটা গেদার হলো, এরকম একবার দুইবার তিনবার হওয়ার পর এরপর আমি 1,000 টাকা পাইলাম, 3,000 টাকা পাইলাম, আস্তে আস্তে আমার একটা ট্রাস্ট বিল্ড আপ হচ্ছে। এর পরবর্তী সপ্তাহে দেখা যায় তারা একটা গ্রুপে অ্যাড করে, এবং সেই গ্রুপের মধ্যে অ্যাড করার পর সেই গ্রুপে আরো অনেক মানুষজন থাকে। সেই গ্রুপে তখন অপশন দেওয়া হয় যে তুমি 1,000 টাকা ইনভেস্ট করো, তুমি 500 টাকা পাবা কমিশন সহ, অথবা 3,000 টাকা ইনভেস্ট করো, তুমি 3,400 টাকা কমিশন পাবা, এরকম অপশন দেওয়া হয়। এবং অপশন গুলোতে আমি ইনভেস্ট করলাম, ইনভেস্ট করার পর দেখা যায় আমি কিছু রিটার্নও পাচ্ছি, অ্যামাউন্ট বেড়ে যাচ্ছে পরবর্তীতে। নেক্সট ডে 5,000 7,000 10,000 টাকা ইনভেস্ট করো, 5,000 ইনভেস্ট করলাম, আমি 5,600 বা 6,000 টাকা পাইলাম। দেন আরো বাড়তে থাকে, 15,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকা, এভাবে যখন বড় অ্যামাউন্ট জমতে থাকে তখন দেখা যায় একটা সময় আমি আর টাকা পাচ্ছি না। জেনারেলি এই ধরনের কাজগুলো করার জন্য বাইন্যান্স টাইপের একটা ওয়েবসাইট তৈরি করে, যেখানে আসলে ট্রেডিং করা যায়, বাই সেল করা যায়। দেন জেনারেলি আসলে যারা ক্রিপ্টো বা ট্রেড নিয়ে কাজ করে না তাদের জন্য নতুন অবস্থায় এই জিনিসগুলো বুঝে ওঠা খুবই খুবই টাফ, এবং তাদের একটা লিমিটেড টাইম থাকে। অর্থাৎ
আধা ঘন্টার মধ্যে তুমি যদি এত টাকা ইনভেস্ট না করতে পারো, অথবা তুমি আগামী 2 ঘন্টার মধ্যে এত টাকা ইনভেস্ট না করতে পারো, তুমি প্রিভিয়াসলি যা ইনভেস্ট করছো তার কোনো টাকাই পাচ্ছ না। এবং গ্রুপ ওয়াইজ এমন ভাবে ম্যানুপুলেট করে যে গ্রুপের সমস্ত মেম্বার দেখা যাচ্ছে যে সে বলছে হ্যাঁ আমিও ইনভেস্ট করছি, আপনিও করেন, আপনি না করলে আমরা তো টাকা পাবো না। আবার নিয়মটা এমন থাকে যে গ্রুপের সবাই যদি ইনভেস্ট না করে তাহলে কিন্তু কেউই টাকা উঠাতে পারবে না। সো অন্যান্য গ্রুপ মেম্বারদের পিয়ার প্রেসারও থাকে। আসলে কিন্তু সেই গ্রুপ মেম্বাররা তাদেরই তৈরি করা এবং এতটা ওয়েল ট্রেন্ড যে আসলে ইনভেস্ট করতেছে সে আসলে বুঝে না, যে সে মনে করে যে এই গ্রুপ মেম্বাররা আমার মতোই সে আসলে ইনভেস্ট করছে। পরবর্তীতে দেখা যায় বিভিন্ন সময় ইউএসডিটি থেকে বিটকয়েন বা যে কোনো কয়েন বাই করতে বলে, সে কয়েন গুলো আবার নির্দিষ্ট একটা রেট হইলে সেল করতে বলে কারেন্ট মার্কেটে। এরকম কিছু ট্রানজাকশন করতে করতে দেখা যায় তার ওয়ালেটে জমা হয়েছে 2 লাখ বা 3 লাখ টাকা। হ্যাঁ, তো ওই 2 থেকে 3 লাখ টাকা সে দেখতেছে তার ইনভেস্টমেন্টের একটা কমিশন সহ জমা হয়েছে। বাট সেটা উইথড্র করতে গেলে দেখা যাচ্ছে লক করে রাখছে উইথড্র। দেন আমি যদি একজন মেন্টরও থাকে এখানে, সেই মেন্টর ইনস্ট্রাক্ট করে, তাকে যদি নক করা হয় যে আমি কেন পেমেন্ট পাচ্ছি না, আমি তো ডলার উইথড্র করতে পারছি না, তখন বলে যে তুমি আরো 1.5 লাখ টাকা বা আরো 2 লাখ টাকা ইনভেস্ট করলে তারপর তুমি উইথড্র করতে পারবা। সো লাস্ট স্টেপে গিয়ে তারা আসলে কনফিউজ হয়ে যায় যে আমি আসলে ডলারটা আমার তো পাইতে হবে, কারণ প্রিভিয়াসলি আমি অনেকগুলো ইনভেস্টমেন্ট করছি। তখন সে আরো ইনভেস্টমেন্ট করে, ফাইনালি তাকে গ্রুপ থেকে ব্যান করে দেওয়া হয়। পরবর্তীতে খবর দিয়ে দেখা যায় যে যারা নক করছিল তারা দুবাই বা বিদেশের এমন কেউ, তাকে রিচ করার কোনো অপশন নাই। সো জেনারেলি আমরা সবসময় মনে রাখবো অনলাইনে ইনভেস্টমেন্ট রিলেটেড স্ক্যাম, এটা একদমই এটা থেকে দূরে থাকতো। কারণ আমি অনলাইনে কাজ করবো, আমি টাকা পাবো, আমি কাজ করতেছি, আমি টাকা পাবো। সো ওয়াই আই শুড ইনভেস্ট? আমি ইনভেস্ট করবো আমার নিজের বিজনেসে, আমি কেন অন্য জনের কাছে ইনভেস্ট করবো? এটা একটা কমন একটা থিওরি। বা এখানে আসলে এমন ভাবে ম্যানিপুলেট করা হয় যে ঘরের মধ্যে থাকে, যে এত অল্প সময়ের মধ্যে ডিসিশন গুলো নিতে হয়, গ্রুপ ওয়াইজ অ্যাক্টিভিটিস, দেন টাকা পাইছি তো আগে, এরকম মানে দ্বিধাদ্বন্দ্বে থাকতে থাকতে বিশাল একটা অ্যামাউন্টের ইনভেস্টমেন্ট হয়ে যায়। সো অনলাইনে 1 টাকা যদি আমাকে কেউ ইনভেস্ট করতে বলে অন্য কারোর কাছে, অন্য কোনো ওয়েবসাইটে, তাহলে আমি বুঝে নিবো দ্যাট ইজ স্ক্যাম। ফেক ক্লায়েন্ট থেকে দূরে থাকুন। যে সমস্ত ক্লায়েন্টরা স্ক্যামিং করতেছে বোঝা যাচ্ছে, তাদের থেকে দূরে থাকুন। হ্যাপি ফ্রিল্যান্সিং। আচ্ছা, আশা করি এরকম অনেকগুলো প্রবলেম তোমরা অলরেডি ফেস করছো, তাই না? অনেকেই যারা মোটামুটি সোশ্যাল মিডিয়াতে একটু অ্যাক্টিভ থাকছো। তো এই ফেক ক্লায়েন্টের, ভাইয়া আমি রিসেন্টলি এই প্রবলেমটা ফেস করছি। হুম, এখন যেটা বললেন আর কি, এটা 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 একটু কমন মানে আমাকে ইনভেস্ট করতে বলছে, আমিও করছি। তারপরে দেখি মানে ইনভেস্ট করার পরে ওরা মানে আর টাকা রিটার্ন করতেছে না। বুঝতে পারছি। এটা নিয়ে আমি ডিবিসি নিউজে একটা ইয়াতেও লিখছিলাম আর কি। হ্যাঁ, এটা খুবই কমন এবং অনেকের সাথে হইতেছে। কিছু কিছু টাকা শুরুতে দেয়, এরপর আর দেয় না আর কি। এটা খেয়াল রেখো সবাই। আচ্ছা, আর আইডি ভেরিফাই এর জন্য ফাইবারে এরকম অপশন আসবে, এটা লাস্ট ক্লাসে দেখাইছি, তারপর পোস্টের লিঙ্কও দিয়ে দিছে আবার। অর্থাৎ কেউ যদি আইডি ভেরিফাই স্ক্যানিং করার জন্য বলে এরকম, অথবা এরকম ফাইবার সাপোর্ট থেকে মেসেজ দেয় তোমার আইডি এখন ভেরিফাই করতে হবে, তখন তুমি কোনোভাবেই এই ধরনের লিঙ্কে ক্লিক করবা না। জাস্ট কি মেসেজ দিবা, হাই বা হ্যালো লিখে শেষ, আর কোনো রিপ্লাই করার দরকার নেই, কাজ শেষ। আচ্ছা, ডান। এবার আমাদের ক্লায়েন্ট হ্যান্ডেলের জেনারেল কিছু থিওরি, একদম জেনারেল বা বেসিক যে জিনিসগুলো আমরা ভুল করি, এখানে একটা স্লাইড আছে। হ্যাঁ, এই স্লাইডটাকেই প্রেজেন্ট করছি এই ভিডিওতে। অর্থাৎ এই এই স্লাইডে আমি আজকে আমি যে কথাবার্তাগুলা বলবো, ধরো এখানে অনেকগুলা, তিনটা 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 মোটামুটি 12টা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলবো। এই 12টা পয়েন্টেরই ভিডিও হচ্ছে এটা। স্লাইড ওপেন রাখবা, স্লাইডের সাথে মিলাবা, আর ভিডিওটা দেখবা। আপনাদের সাথে শেয়ার করব ফ্রিল্যান্স ক্লায়েন্ট হ্যান্ডেল করার জন্য কিছু হ্যাকস। প্রথমেই বি অনেস্ট। ক্লায়েন্টের সাথে আমি যখন কমিউনিকেশন করব, একটা প্রজেক্টের টেকনোলজি কি হবে, ডেডলাইন কেমন হবে, বাজেট কেমন হবে, শুরুতেই ট্রান্সপারেন্ট থাকা উচিত। সেকেন্ড পয়েন্টটা আন্ডার প্রমিস, অর্থাৎ আমি যতটুকু কাজ পারবো তার থেকে কিছুটা কম প্রমিস করব, সো দ্যাট আমি যদি ক্লায়েন্টকে প্রজেক্টটা ডেলিভারি করতে যাই, আমি যদি সেই প্রমিসটা অনুযায়ী ডেলিভার করতে পারি তাহলে তো খুবই ভালো। আর যদি নাও করতে পারি কোনো সমস্যা নেই, কারণ আমি কিন্তু কিছুটা আন্ডার প্রমিস করছি। তো এক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যেতে পারে। ধরা যাক আমি একটা এসইও এক্সপার্ট, সো আমি একটা ওয়েবসাইটকে গুগলের 8 নম্বর পেজে র্যাঙ্ক করাতে পারবো। সো আমি সেফ থাকার জন্য ক্লায়েন্টকে বলবো আমি তোমাকে 10 নম্বরে র্যাঙ্ক করে দিব। সো দ্যাট যেটা হবে, আমি যদি 8 নম্বরে র্যাঙ্ক করতে পারি দ্যাট উড বি গ্রেট, আর যদি নাও পারি অ্যাটলিস্ট 10 নম্বরে থাকবে। সো আমি সেফ জোনে থাকতেছি। এর পরের পয়েন্টটা টেক মোর টাইম, অর্থাৎ একটা প্রজেক্ট করার জন্য আমার যতটুকু সময় লাগবে তার থেকে একটু বেশি সময় নিব। সো ক্লায়েন্টরা, বিশেষ করে আমাদের দেশের বাইরে যে সমস্ত ক্লায়েন্টরা থাকে তারা আসলে খুবই টাইম কনসিয়াস। সুতরাং আমরা যখনই বেশি সময় নিব
তার মধ্যে ডেলিভারি করতে পারলে তো ভালোই, আর যদি সেই সময়ের মধ্যে ডেলিভারি নাও করতে পারি তাহলে কোনো প্রবলেম হচ্ছে না, কারণ আমি কিন্তু বেশি সময় নিচ্ছি। এক্ষেত্রে আমি একটা উদাহরণ দিতে পারি চমৎকার, যেমন আমি একটা ফ্রেন্ডের বাসায় গেলাম, সে ফ্রেন্ডটা বাসায় নাই, তো আমি ফ্রেন্ডকে ফোন করলাম, ফ্রেন্ড বললো আমি 1 ঘন্টার মধ্যে আসতেছি। সো আমি কিন্তু ওই 1 ঘন্টা ঘুরবো, চায়ের দোকানে চা খাবো, গল্প করব, 1 ঘন্টা পর আবার যখন এসে দেখবো সে ফ্রেন্ডটা আসে নাই, আমার কিন্তু আসলে তখন মেজাজ খারাপ হয়ে যাবে, রাইট? সো আমি যদি সে ফ্রেন্ডটা আমাকে আগেই বলতো যে 2 ঘন্টা সময় লাগবে, আমি কিন্তু 2 ঘন্টা ওভাবে ম্যানেজ করে নিতাম, সো দ্যাট আমরা সবসময় ক্লায়েন্টকে যতটুকু সময় লাগবে তার থেকে বেশি সময় বলবো প্রজেক্ট ডেলিভারির ক্ষেত্রে। এর পরের যে ব্যাপারটা সেটা হচ্ছে কিপ ইন টাচ, অর্থাৎ ক্লায়েন্টের সাথে রেগুলার টাচে থাকা, অর্থাৎ আমার কতটুকু কাজ হলো, কতটুকু কাজ আরো সময় লাগতে পারে, বা এই কাজটুকু বা ডিউ কাজটুকু করার জন্য আরো কেমন সময় লাগবে, রেগুলার বেসিস যদি আমরা ক্লায়েন্টের সাথে আপডেটেড থাকতে পারি, দ্যাট উইল বি গ্রেট। ক্লায়েন্টরা অনেক ফ্রেন্ডলি হয় আসলে। এরপরে যে ব্যাপারটা ফার্স্ট ইমপ্রেশন, অর্থাৎ আমি যদি ওয়েব ডিজাইনের ক্ষেত্রে বলি, আমাকে একটা 10 পেজের ওয়েবসাইট করতে দিছে, আমি একটা পেজ খুব সুন্দরভাবে করে ক্লায়েন্টকে জমা দিলাম, একটা ফার্স্ট ইমপ্রেশন ক্রিয়েট হলো, ওয়াও চমৎকার একটা সাইট বানাইছে। সো পরবর্তীতে যদি আমাদের আসলে ওই সাইটটা করতে ডেলিভারিতে বা কোনো সমস্যা হয়, ক্লায়েন্ট কিন্তু আসলে থিঙ্ক করবে যে না, গেটিং আ গুড কোয়ালিটি। সো দ্যাটস ওয়াই আমরা ফার্স্ট একটা ইমপ্রেশন দেওয়ার ট্রাই করবো। আর যদি আমরা পুরো সাইটটা করার পর ক্লায়েন্টকে জমা দিই, দেখা যায় 10টা পেজে 10 ধরনের প্রবলেম, ক্লায়েন্ট আমাকে পুরো সাইটটা আবার নতুন করে করতে বলতে পারে। শুরুতেই যদি আমরা প্রবলেমটা জেনে যাই, অল্প কিছু কাজ ডেলিভার করে ক্লায়েন্টকে দেখালাম, ক্লায়েন্টের চয়েসটা কিন্তু আমরা বুঝতে পারবো। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু ক্রিয়েট আ ফার্স্ট ইমপ্রেশন। এরপর যে ব্যাপারটা সেটা হচ্ছে বি ট্রান্সপারেন্ট অ্যাবাউট ইউর শিডিউল, অর্থাৎ আমরা যখন ক্লায়েন্টদের সাথে মিটিং করি, আমাদের আসলে টাইম জোন আলাদা, ইএসটি টাইম এবং বিডিটি টাইম বা নিউ ইয়র্ক টাইম অবশ্যই আলাদা। সো আমি আমার টাইম জোনে অ্যাভেলেবেল যদি থাকি, আমি অবশ্যই তাহলে মিটিং করবো, এবং যদি সময় ওই একটা ক্লায়েন্ট আমাকে টাইম বললো ওই সময় আমি আসলে ঘুমাবো, সো দেন আমাকে আসলে জানাইতে হবে ট্রান্সপারেন্টলি যে এই টাইম আমার আসলে ঘুমের টাইম, আমি আফটার 6 আওয়ার্স আই ক্যান ডু আ মিটিং। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এরপর যে পয়েন্টটা সেটা হচ্ছে স্প্লিট ইউর ওয়ার্ক এফিসিয়েন্টলি, অর্থাৎ অনেক ক্লায়েন্টের কাজ অল্প সময় শেষ হয়ে যায়, অনেক ক্লায়েন্টের কাজ শেষ হওয়ার জন্য অনেক সময় লাগতে পারে। কিছু ক্লায়েন্ট আমাকে রেগুলার বেসিস একটা প্যারা দিতে পারে, এই কতক্ষণে লাগবে কতক্ষণে লাগবে, আর কিছু ক্লায়েন্টের টাইম নিয়ে কোনো চিন্তা ভাবনা নাই, সে বলছে ফাইন তুমি 30 ডেজে করো, 15 ডেজে করো। সো দ্যাট আমাকে আমার কাজগুলোকে স্প্লিট করতে হবে এফিসিয়েন্টলি বেসড অন ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট, ক্লায়েন্ট আসলে কি ধরনের জিনিস চাচ্ছে, কত তাড়াতাড়ি চাচ্ছে, এই জিনিসগুলোর উপর আমার আসলে কাজগুলোকে স্প্লিট করে ফেলতে হবে। আমাদের অ্যাকাউন্ট যখন অনেক গ্রো করে ফেলে তখন কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ক্লায়েন্ট চলে আসে, সেক্ষেত্রে আমাদের আরেকটা জিনিস বলা শিখতে হবে, সে নো রেদার দেন মেবি, অর্থাৎ অনেকগুলো প্রজেক্টে আমি বিজি, সো আমি এখন আর এক্সট্রা কাজ নিতে পারতেছি না, আমি ফ্র্যাঙ্কলি ক্লায়েন্টকে বলবো আমি আসলে এখন কাজ শুরু করতে পারবো না, আমার কাজ শুরু করতে 1 সপ্তাহ সময় লাগবে, তারপর এতদিন পরে তুমি ডেলিভারি পাবা। ক্লায়েন্ট যদি আমাকে হায়ার করে ফাইন, আর না হায়ার করলে কোনো সমস্যা নেই, কারণ আমরা দেখা যায় অনেকগুলো কাজ নিয়ে দেখা যায় আসলে অন টাইমে ডেলিভারি করতে পারি না, বা দ্রুত কাজ করতে গিয়ে প্রজেক্টের কোয়ালিটি খারাপ হয়ে যায়, তার থেকে বেটার আমরা অল্প কিছু কাজ নিবো, বা আমার আসলে যতটুকু অ্যাবিলিটি সেই অনুযায়ী কাজ নিবো এবং সেই অনুযায়ী ডেলিভারি করবো। সো এরপরে যে পয়েন্টটা, অ্যান্টিসিপেট দ্য ক্লায়েন্টস নিড, অর্থাৎ আমরা যখন ক্লায়েন্টের সাথে আসলে মিটিং গুলো করি তখন আমরা কিন্তু জাস্ট হ্যাঁ পারবো বা ইয়েস আই ক্যান ডু, আমি এই ধরনের কাজ করছি, এরকম না করে আমরা যদি আসলে ফ্র্যাঙ্কলি ক্লায়েন্টের সাথে একটা ডিসকাশন ক্রিয়েট করতে পারি, লাইক ক্লায়েন্ট আমাকে বললো যে এরকম একটা ওয়েবসাইট লাগবে, আমি যেহেতু ওয়েব ডেভেলপার আমি ওয়েবসাইট উদাহরণ দিচ্ছি। সো তারপর আমি ওকে বলতে পারি ঠিক আছে তুমি এটা ওয়ার্ডপ্রেসে করতে পারো, অথবা এটা কোডিং দিয়ে করতে পারো, অথবা এটা উইক্স দিয়ে করতে পারো। ক্লায়েন্ট আমাকে বললো আমার একটা ইভেন্ট পেজ লাগবে, তখন আমি অ্যান্টিসিপেট করতেছি, অর্থাৎ আমি বলতেছি সাজেশন দিচ্ছি এরকম না এরকম হইলে ভালো হয়, তুমি ওটাও হোস্টিং নিতে পারো, এই ডোমেইনটা ভালো হবে তোমার জন্য, এন্ড ডোমেইনে আসলে তোমার ইয়ারলি কস্টটা অনেক বেড়ে যায়, সো দ্যাট তুমি ডোমেইনটা তুমি 6 মাসের জন্য নিতে পারো। সো এই ধরনের কিছু অ্যান্টিসিপেশন যখন থাকবে, ক্লায়েন্টরা আসলে খুবই খুশি হবে, এবং ইটস ভেরি ইম্পর্টেন্ট টু কমিউনিকেট উইথ ক্লায়েন্ট এট দ্য ভেরি বিগিনিং। এরপরে যে ব্যাপারটা এটা হচ্ছে শেয়ার রেগুলার রিপোর্টস, এটা আমাদের একদমই দেখা যায় না, আমরা আসলে ফুল কাজটা শেষ হওয়ার পর ক্লায়েন্টের বলে দেখা কাজ হয়েছে, বাট বেসিক প্রসেসটা হচ্ছে আমরা উইকলি বা ডেইলি অথবা মান্থলি বেসিস আমরা আসলে ক্লায়েন্টকে রিপোর্ট করবো, অর্থাৎ এই যে এতটুকু কাজ হয়েছে, এতটুকু কাজ হইতে আরো এতদিন সময় লাগবে, সো তুমি আমাকে বলো যে তোমার আর কোনো রিকোয়ারমেন্ট আছে কিনা, বা তোমার আসলে তুমি কি হারি কিনা ইন হারি কিনা। সো এই জিনিসগুলো আমার রেগুলার বেসিস রিপোর্ট থাকে, এটা ভিডিও মিটিং করতে হবে, নট লাইক দ্যাট আই ক্যান জাস্ট শেয়ার যে আমি এতটুকু করছি, আগামী এতদিনের মধ্যে এতটুকু কাজ হবে। সো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, ভিডিও অর ফেস টু ফেস কল, আমি নিজে পার্সোনালি ফেস করছি, যে সমস্ত ক্লায়েন্টকে আমি আসলে ভিডিও কলে নিয়ে আসতে পারছি 80 থেকে 85% ক্লায়েন্ট খুব দ্রুত কনভার্ট হয়ে গেছে, বিকজ আমি যখন একটা ভিডিও কলে থাকতেছি, সেকেন্ড শেয়ার মাই স্ক্রিন, আমি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারতেছি যে এই ধরন তুমি এরকম একটা সাইট চাচ্ছ, সো দিস আর দ্য প্রজেক্টস আই হ্যাভ ডান সিমিলার টু দ্যাট।
সো এটা অনেক হেল্প করে এবং ক্লায়েন্টকে দ্রুত কনভার্ট করা যায়। যে বললাম অ্যান্টিসিপেটেড ব্যাপারটা থাকে, অর্থাৎ ক্লায়েন্টকে আমি সাজেশন দিচ্ছি, ক্লায়েন্ট আমাকে বুঝতে পারতেছে, ক্লায়েন্টের সাথে ফ্লুয়েন্ট একটা কমিউনিকেশন থাকলে ইটস রিয়েলি ভেরি ইজি টু গেট মোর প্রজেক্টস। এর পরের যে পয়েন্টটা সেটা হচ্ছে হ্যান্ডেল ডিফারেন্ট টাইপস অফ ক্লায়েন্ট। আমরা আসলে ফ্রিল্যান্স মার্কেট প্লেসে বিভিন্ন টাইপের ক্লায়েন্ট পেতে পারি। কিছু ক্লায়েন্ট অনেক কিছু জানে, কিছু ক্লায়েন্ট কিছুই জানে না, আর কিছু ক্লায়েন্ট কিছু কিছু জানে। সো প্রথম দুইটাই আসলে খুব খারাপ, অর্থাৎ দেখা যায় যে সমস্ত ক্লায়েন্ট অনেক বেশি জানে তাকে হ্যাপি করা টাফ। আর যে সমস্ত ক্লায়েন্ট কিছুই জানে না, তখন আমি একটা প্রবলেমে পড়ে গেলে সেই জায়গাটা ফিক্সিংটা সে আসলে বলতে পারে না, কিছুই জানে না সে। আর রেদার দেন কিছু যদি জানে ক্লায়েন্ট, সেক্ষেত্রে আসলে ক্লায়েন্টকে কনভিন্স করা যায়। সো আমার কাছে মনে হয়েছে যে থার্ড টাইপ অফ ক্লায়েন্ট ইজ গুড। সো দিস আর দ্য ক্লায়েন্ট হ্যান্ডলিং হ্যাকস ফর আ ফ্রিল্যান্সার। এন্ড আই থিঙ্ক এই হ্যাক গুলো মনে রাখলে যে কোনো অ্যাকাউন্টে যে ক্লায়েন্ট গুলো আসবে, এই ক্লায়েন্ট গুলোকে খুব সহজে হ্যান্ডেল করা যাবে। এন্ড আই থিঙ্ক দিস ভিডিও উইল হেল্প আ লট টু হ্যান্ডেল ইউর ফ্রিল্যান্স ক্লায়েন্ট। ঠান্ডা কিছু খেলে অনেকেই আচ্ছা, এখন আমাদের স্লাইডে যে পয়েন্টগুলো আছে, কিপ ইন টাচ, ফার্স্ট ইমপ্রেশন, ট্রান্সপারেন্সি, ওয়ার্ক গুলোকে আসলে স্প্লিট করা বা ভাগ করা, অনেক ক্লায়েন্ট আসলে নো বলা, অ্যান্টিসিপেট করা বা ক্লায়েন্টের সাথে আসলে গল্প করা, ক্লায়েন্টকে বোঝানো, সাজেশন দেওয়া, রেগুলার রিপোর্ট শেয়ার করা, ভিডিও বা ফেস টু ফেস হ্যান্ডেল ডিফারেন্ট টাইপ অফ ক্লায়েন্ট, এই পয়েন্টগুলোর উপরে আমার এই ভিডিওটা। আচ্ছা, তো আমরা বুঝলাম। এখন আমাদের যে লাস্ট পার্টটা, এটা হচ্ছে এই যে ক্লায়েন্টের কমিউনিকেশন, এইটার স্টার্টিং, এন্ডিং, এগুলো কেমন হয়। আচ্ছা, তো ফর দ্যাট আমরা এই আজকে নেগোসিয়েশন, অ্যাপ্রোচ এবং বাজেটিং একটা পার্ট আমাদের। আচ্ছা, এখানে আমাদের 5টা পয়েন্ট আমি দিয়ে রাখছি। এই পয়েন্ট ওকে। দেখো, জেনারেলি আমরা যখন একটা ক্লায়েন্ট আমার কাছে আসবে, এই 5টা 6টা পয়েন্ট মনে রাখতে হবে ফাইবারের ক্ষেত্রে। খুব দ্রুত আমাকে প্রথমেই বুঝে নিতে হবে যে ও আসলে কি চাইতেছে, রিকোয়ারমেন্ট কি। লোগো চাইতেছে, লোগোটার স্টাইল কেমন হবে, কালার কেমন হবে, ফন্ট কেমন হবে, মাস্কট টাইপের লোগো হবে নাকি আইকন ছাড়া হবে, শুধু টেক্সট বেস হবে। ওয়েবসাইট বানাতে চাইতেছে, ওয়েবসাইটে কিছু স্যাম্পল সাইট, তারপর হচ্ছে আমাদের ওয়েবসাইটটা কি টাইপের ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ। অর্থাৎ এক কথায় খুব দ্রুত তোমাকে আইডিয়া নিয়ে নিতে হবে ক্লায়েন্ট কি চাইতেছে। আচ্ছা, মাথা ঢুকে গেছে। এবং এখানে দুটো পয়েন্ট মাথায় রাখবে। একটা হচ্ছে একটা ক্লায়েন্টের এমফাসিস, একটা পয়েন্ট থাকে যে আহ, এই রকম আমি চাইতেছি, বা রেসপন্সিভ হইতে হবে, বা স্পিড কিন্তু ভালো হইতে হবে, তার মানে ওইটা তার ট্রিগার পয়েন্ট। তো ট্রিগার পয়েন্ট মানে কি, ওইটাতে সে আসলে গুরুত্ব দিচ্ছে বেশি। তো 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 তুমি যখন আসলে ওর সাথে কমিউনিকেশন করবে, যে স্পিডের ব্যাপার বা রেসপন্সিভনেস এর ব্যাপার, আমি ওয়েবের ক্ষেত্রে উদাহরণ দিচ্ছি, বা লোগো ডিজাইনের ক্ষেত্রে সে আসলে ব্র্যান্ড কালার ফলো করার জন্য বলতেছে, বা মাস্কট একটা লোগোর মধ্যে আসলে সে কার্টুনটাকে প্রিফার করতেছে, বা এসইওর ক্ষেত্রে সে আসলে কিওয়ার্ড রিসার্চ তার করা নাই, সুতরাং তোমাকে ভালো করে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এই যে কিওয়ার্ড রিসার্চ একটা পয়েন্ট, এটা ক্লায়েন্ট এমফাসিস করতেছে, অর্থাৎ ক্লায়েন্টের জোর দেওয়া পয়েন্টটা বুঝে নিতে হবে আগেই। আচ্ছা, 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ক্লায়েন্ট যে বিষয়ে জোর দিছে সেই বিষয়টাতে আমরা আমরাও এমফাসিস করব। আমরাও কথাবার্তা বলার সময় এমন সব কথাবার্তা বলবো যেটা ওই পয়েন্টটাকে সাপোর্ট করে। যেমন তুমি ক্লায়েন্ট স্পিড অপটিমাইজেশনটাকে বেশি প্রাধান্য দিচ্ছে একটা ওয়েবসাইট বানানোর পর, তো তখন তুমি বলবা যে এই থিমটা ব্যবহার করলে কিন্তু স্পিডটা ভালো থাকবে, লোডিংটা খুব দ্রুত হবে। তুমি তাদের যে কোনো পয়েন্টে ওকে কনভিন্স করতে পারবা স্পিডের কথাটা বলে, বা ওইটা তার যেহেতু ট্রিগার পয়েন্ট। বা তুমি এলিমেন্টর ব্যবহার করলে তোমার রেসপন্সিভটা পারফেক্ট হবে, 3টা ডিভাইসে তুমি পারফেক্টলি রেসপন্সিভ পাবা। ঠিক আছে, এরকম পয়েন্টগুলো। আচ্ছা, নাম্বার 2, বাজেট। জেনারেলি বাজেট কারা বলে? বাজেট যে কাজ করে সেই বলে, তাই না? মাছ আল্লাহ মাছের বাজেট বলে, সে মাছ বিক্রি করতেছে। আমরা আমরা আমাদের সার্ভিস সেল করতেছি, আমরা আমাদের বাজেট বলবো। জেনারেলি নিয়ম হচ্ছে এটা। বাট ইনিশিয়ালি ফাইবারের ক্লায়েন্ট তোমাকে টার্গেট করবে, তুমি নতুন এবং তোমাকে দিয়ে কম দামে কাজ করাবে। এটা ক্লায়েন্টের জেনারেল টার্গেট। অনেক ক্লায়েন্ট ফাইবারে গিয়ে সার্চই করে নতুন ক্লায়েন্ট, নিউয়েস্ট অ্যারাইভাল দিয়ে সার্চ করে, যাতে এই সেম বাজারের কাজটা অন্য মানুষজন $200-300 করতেছে, তোমাকে যাতে $30-40-50 করাইতে পারে। এখন আমি যদি একটা বাজেট নিয়ে বসে থাকি, এটা 100, এই ল্যান্ডিং পেজটা $100 নিচে আমি করবোই না, তখন যেটা হবে, একটা ক্লায়েন্ট আসলো চলে গেল, 2টা ক্লায়েন্ট আসলো চলে গেল, 3টা চলে গেল। ফাইবার দেখতেছি ছেলেরা আমি ক্লায়েন্ট দিতেছি, বাট একটা ক্লায়েন্ট ওরে অর্ডার দিতেছে না কেন?
তখন ক্লায়েন্ট দেওয়া বন্ধ করে দেয়। এই জন্য প্রথম 20টা কাজের ক্ষেত্রে আমাদের কোনো বাজেট নেই। ক্লায়েন্ট যা বলবে আমরা হ্যাপি, বসেই তো আছি, করি কাজ, কাজের এক্সপিরিয়েন্সও হইলো, অ্যাকাউন্টে রেটিং রিভিউ ঢুকলো। সুতরাং বাজেট থাকবে ওপেন, অ্যাপ্রোচটাই থাকবে এরকম যে ক্লায়েন্ট যখন তোমাকে বাজেট জিজ্ঞাসা করবে, তুমি তখন বলবা আমার কোনো ফিক্সড বাজেট নাই, তুমি তোমার বাজেট বলতে পারো, আমি খুব বেশি নেগোশিয়েট করব না বা দামাদর করব না, কারণ দিস ইজ মাই নিউ অ্যাকাউন্ট এবং আমি কিছু হ্যাপি ক্লায়েন্ট গেদার করতে চাই। এই পয়েন্টটাতে যখন কথা বলবা, অর্থাৎ ক্লায়েন্ট যখন বাজেটে জিজ্ঞেস করবে, তুমি যখন বলবা আই ডোন্ট হ্যাভ এনি ফিক্সড বাজেট, ইউ ক্যান শেয়ার ইউর বাজেট অ্যান্ড আই উইল নট নেগোশিয়েট বিকজ দিস ইজ মাই নিউ অ্যাকাউন্ট অ্যান্ড আই নিড সাম হ্যাপি ক্লায়েন্টস, আমার টাকা পয়সার দরকার নেই, আমি হ্যাপি ক্লায়েন্টসের হ্যাপি রিভিউ চাচ্ছি। সো তখন দেখা যায় ক্লায়েন্ট একটা বাজেট বললো যে $10 বা $15, তখন আমরা কিছু অ্যাড অন ব্যবহার করতে পারি। অ্যাড অন কি জিনিস? অ্যাড অন হচ্ছে, স্যুট কিনতে গেছো, কেউ স্যুট কিনতে গেলে তোমাকে বলবে এই স্যুটের সাথে স্যার আপনার এই টাইটা খুবই ভালো মানাবে। তখন আমরা কি করি, এই 600 টাকাই তো টাইয়ের দাম বা 1000 টাকাই তো টাইয়ের দাম, এত টাকা দিয়ে একটা স্যুট কিনতে পারছে, এটা টাই কিনতে পারবো না, কিনে ফেলি। তাহলে কি হলো, তুমি স্যুট কিনতে গিয়ে স্যুটও কিনলা টাইও কিনলা, তোমাকে একটা অ্যাড অন সেল করে দেওয়া হইলো। ঠিক আছে, তো এরকম রিলেটেড জিনিসগুলো সেল করার ট্রাই করবো আমরা। ধরো ক্লায়েন্ট একটা ওয়েবসাইট ডিজাইন করতে আসছে, এইবার এই ওয়েবসাইটে ডিজাইন করতে এসে আমাকে বললো যে ভাই আমার একটা ল্যান্ডিং পেজ বা ওয়েবসাইট লাগবে। ঠিক আছে, আমি ওয়েবসাইট তো বানাই দিব, কোনো সমস্যা নেই, এখানে আমরা কিছু পয়েন্ট ঢুকে দিব যে তোমার কি কোনো পপ আপ বা সাইন আপ ফর্ম লাগবে, তুমি কিন্তু লিড কালেক্ট করতে পারবা এখান থেকে। আচ্ছা, তুমি কি স্পিড অপটিমাইজেশন চাচ্ছ তোমার ওয়েবসাইটের, আমরা কিন্তু গুগল পেজ স্পিড দিয়ে তোমার ওয়েবসাইটের লোডিং টাইম কমায় দিব, খুব দ্রুত ওয়েবসাইটটা মানুষজন দেখতে পাবে। আর পাশাপাশি তোমার যদি অন পেজ এসিও লাগে গুগলে র্যাঙ্ক করার জন্য, আমি অন পেজের এসিওর কাজগুলো করে দিব। এছাড়াও ফেসবুক পিক্সেল চ্যাটবট এই পয়েন্টগুলো বলতে পারো, এবং তুমি একটা ফাইনালি ফিনিশিং দিবা। ধরো ক্লায়েন্ট $10 বাজেট নিয়ে আসছে ল্যান্ডিং পেজ, আমি এই সবগুলো কাজ করে দিব, তুমি আমাকে $35 দিও। জেনারেলি এটা আমি 100 বা $150 করি, যেহেতু নতুন ক্লায়েন্ট তুমি আমার কাছে, এই জন্য আমি একটা ডিসকাউন্ট করে দিচ্ছি। দ্যাট কেস দেখা যাবে ওই $10 কাজটা $35 নিয়ে যেতে পারছো তুমি। এই অ্যাড অন গুলো বিভিন্ন সার্ভিসের জন্য ডিফারেন্ট। আবার এরকম না, ক্লায়েন্ট একটা ওয়েবসাইট নিয়ে আসছে, ধরো এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটার একটা ছোট্ট প্রবলেম আছে, ধরা যাক সেটা কি, ওই ওয়েবসাইটটার এই রেসপন্সিভ না, বা কোনো একটা ডিভাইসে তার কাছে জিনিসটা সুন্দর লাগতেছে না, সে বললো যে আমার এই 3টা 5টা আছে তো, এটা 2 লাইনে না দিয়ে তুমি আসলে 1 লাইনে করে দিবা, তাইলে এটা কিন্তু পুরো ওয়েবসাইট ডিজাইনের কাজ না, এটা ছোট ফিক্সিং এর কাজ বা প্রবলেমের সলিউশনের কাজ। তখন তুমি ওরা যদি বলো আমি তোমাকে এসিও করে দিব, স্পিড করে দিব, ওর ওয়েবসাইট তো অলরেডি স্পিড অপটিমাইজ, এসিও অপটিমাইজ, অনেক দিন ধরে ওয়েবসাইট চালাচ্ছে, এখন আমি ওই অ্যাড অন গুলো সেল করতে পারি না তাকে, সে একটা ফিক্সড প্রবলেম নিয়ে আসছে। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। অর্থাৎ সব ক্লায়েন্টকে আমি কমন একই কথাবার্তা বলতে পারবো না। তো এই কোনো ছোট্ট একটা জিনিস নিয়ে যখন আসবে তখন অ্যাড অন সেল করা খুব টাফ, যাবো না অ্যাড অন সেল করতে। ঠিক আছে, আর একটা ফুল ওয়েবসাইট বানাতে যাচ্ছে, নতুন অবস্থা, অনেক কিছু লাগে, সেই ক্ষেত্রে আমি তাকে সাজেশন দিতে পারি, এগুলো এগুলো তোমার যদি লাগে আমাকে জানাতে পারো। ঠিক আছে, সে যদি রাজি হয় ভালো, না রাজি হলে আমি $10 কাজ স্টার্ট করব। আচ্ছা, তো এই অ্যাড অন গুলোর জন্য আমরা আম, আচ্ছা অ্যাড অন গেল, এরপরে আমাদের এস্টিমেটেড ডেডলাইনটা জানতে হবে, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবো ভাই তোমার ওয়েবসাইটটা বা তোমার এই লোগো ডিজাইনটা বা তোমার এই ম্যালওয়্যার রিমুভালের এই প্রজেক্টটা তোমার কত দিনের মধ্যে লাগবে বা কতক্ষণ তুমি আমাকে অ্যালাউ করবা টাইম, তখন ও বলবে আমার আসলে 1-1.5 দিন হইলেই চলবে, বা আমার 12 ঘন্টার মধ্যে লাগবে, বা 2 দিনের মধ্যে দিতে পারলে হবে। এই ডেডলাইনটা জানলে তোমার কি হবে, তুমি আসলে মাথায় নিতে পারবা যে এটা আমার 2 দিনের মধ্যে জমা দিতে হবে। আমরা অনেক সময়, আমি আমার পার্সোনালি অনেক ক্লায়েন্ট পাইছি যে 2 দিন টাইম দিছে, ফাইন, 2 দিন পর্যন্ত আরামে কাজ করতেছি, একদম লাস্ট মোমেন্টে ধরো একদিন, মানে একদিন শেষ, 2 দিনের প্রায় শেষ, আর 1 ঘন্টার মতো বাকি আছে, ক্লায়েন্টকে আমি জানাইছি যে আমার আরেক পেজ বাকি আছে, পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে চলবে। 2 দিন পার হওয়ার পর ক্লায়েন্টের চেহারা পুরো চেঞ্জ, ও তখন রীতিমতো আমাকে বকাবকি শুরু করছে, তুমি আর কথা রাখো নাই, তুমি 2 দিন টাইম বলছো, 2 দিনের কাজ এখনো তুমি দিতে পারো নাই, তুমি আসলে কাজই পারো না, এরকম কথাবার্তা। তখন কিন্তু আমার প্রজেক্ট প্রায় শেষ পথে। সো মনে রাখবা বাইরের দেশের মানুষ টাইম কনসিয়াস, তোমাকে যে টাইমটা তুমি চাইছো
ততটুকু পর্যন্ত দেখবা খুব ভালো। ওই টাইমটা পার হওয়ার 1 সেকেন্ড পরেই ক্লায়েন্টের চেহারা চেঞ্জ হয়ে যাবে। প্রফেশনাল অনেক। আমরা তো আসলে ধরো খাইতে ডাকছে আমাদেরকে 2টার সময় কোন একটা প্রোগ্রামে, আমরা 2:30টার সময় গিয়ে বললাম রাস্তায় জ্যাম ছিল, ফাইন, ন্যাচারাল একটা ইয়া হয়ে গেছে। বাট বাইরের কান্ট্রি ক্লায়েন্টরা আসলে এই ডেডলাইনের ব্যাপারে খুবই কনসিয়াস। সুতরাং মাথায় রাখতে হবে ডেডলাইন। এটা পয়েন্ট বুঝলাম আগের ভিডিওতে, এক্সট্রা টাইম নিবা, যতটুকু লাগে তার এক্সট্রা টাইম নিবা। ব্যাপারটা একটু খেয়াল করো, তোমার 2টা প্রজেক্ট চলতেছে, 2টা প্রজেক্টের টাইম লাইন 3 দিন, করতেছো করতেছো করতেছো। তুমি জানো 2টা প্রজেক্ট তিন তিন দিনে তুমি ডেলিভারি করতে পারবা। ফাইবারে হঠাৎ আর একটা প্রজেক্ট ঢুকে গেছে, তুমি নিতে চাও নাই, ফাইবারে নিতে না চাওয়ার কোনো অপশন নাই, ফাইবারে ক্লায়েন্ট অর্ডার দেওয়া মানে কাজ করো। অর্ডার দিয়ে দিছে কথাবার্তা না বলে, আবার টাইম দিয়ে দিছে 12 ঘন্টা। এই যে 12 ঘন্টা আমি আরেকটা ক্লায়েন্টের জন্য কাজ করলাম, আমি কিন্তু আগের 2টা প্রজেক্ট আমি 3 দিনে ডেলিভারি দিতে পারবো না। স্বাভাবিক, মাঝখানে একটা প্রজেক্ট ঢুকছে। তো এই জন্য আমরা সবসময় বলি এস্টিমেটেড ডেডলাইন বাড়ায় নিবা। তুমি জানো 2 দিন লাগবে, ক্লায়েন্টকে বলবা 3 দিন। তোমার যদি 3 দিন লাগে, ক্লায়েন্টকে বলবা 5 দিন লাগবে, এক্সট্রা 1 দিন বা 2 দিন নিয়ে রাখবা। ঠিক আছে? কারণ ডেডলাইন পার হলে ক্লায়েন্টের চেহারা চেঞ্জ হয়ে যায়। 4 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে আমরা স্যাম্পল ডিজাইন চাবো। এটা ডিজাইনারদের ক্ষেত্রে, ডেভেলপারদের ক্ষেত্রে সবার জন্যই প্রযোজ্য। বা আমরা যদি অ্যাকাউন্টসে কাজ করি বা এসিও তে কাজ করি, সে আসলে কি কি কিওয়ার্ডে র্যাঙ্ক করতে চাচ্ছে স্যাম্পল চাইতে পারবে। তোমার পছন্দের কিওয়ার্ড কি কি, বা তুমি যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন চাচ্ছ এটা কেমন হইলে ভালো হয়, আমাকে কিছু স্যাম্পল দাও। তো এই স্যাম্পল আইডিয়াটা, এই স্যাম্পল ব্যাপারটা কি একটা লিঙ্ক হইতে পারে ওয়েবসাইটের ক্ষেত্রে। এই লিঙ্কটা দিয়ে বললো আমার এরকম সাইট ভালো লাগছে, এরকম কিছু একটা করে দাও। তখন আমি বুঝি যে ঠিক আছে, এই ওয়েবসাইটটার মতো বানাইতে চাইছে। এখন কিছু কিছু ক্লায়েন্টের মনে মনে এরকম হইতে পারে, যেমন আমি এই উদাহরণটা মানে খুব কমন দিই, বগুড়া পলিটেকনিক্যাল একটা ওয়েবসাইট আছে, বা গভর্নমেন্টের যে ওয়েবসাইট গুলো আছে এগুলো সব এইচটিএমএল বা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা, খুব ছোট ছোট কন্টেন্ট দেখো, একদম ছোট ছোট লেখা, কি পিচি পিচি লেখা দেখো। এই ওয়েবসাইটের যে হেডিং আরেক ওয়েবসাইটের পি ট্যাগের সমান। আর এটার পি ট্যাগ এ তো বলাই ভালো, একদম ছোট্ট ছোট্ট লেখা, মানে 1 পেজের মধ্যে সব সারাই ফেলছে দেখছো। এটাও একটা ওয়েবসাইট, এটাও একটা ওয়েবসাইট, হয়তো এটা মডার্ন একটা ওয়েবসাইট, এটা কিছুটা ব্যাকডেটেড, বাট এটা এরকম ইনফরমেটিভ ওয়েবসাইট গুলো এরকমই হয়। এখন ক্লায়েন্টের মনে মনে আছে এরকম একটা ওয়েবসাইট সে চায়, তখন তুমি ওর যদি এরকম একটা সাইট বানায় দাও, ও বলবে "এটি কি বানাইছো, এত বড় বড় লেখা, এত বড় বড় ছবিগুলো কি দিছো"। খেপে যাবে। আবার কোনো ক্লায়েন্টের যদি এরকম মডার্ন থিঙ্কিং থাকে, ওরা যদি এই সাইট দিয়ে, ও বলবে "এটি কি বানাইছো, আগেকার দিনের মতো ওয়েবসাইট"। আমি 2 ধরনের কাজই করতে পারবো, কিন্তু ক্লায়েন্টের চয়েস জানাটা অনেক ইম্পর্টেন্ট। তাইলে কি হবে, অ্যাটলিস্ট আমি কাছাকাছি কিছু একটা করতে পারবো। আমি বুঝতে পারবো ক্লায়েন্ট এরকম গ্রেডিয়েন্ট চাচ্ছে, ক্লায়েন্ট এরকম বড় বড় করে আইকন বক্স চাচ্ছে, তখন তুমি এটা কাছাকাছি যেতে পারবা। তো আমি এরকম অনেক ক্লায়েন্টের কাজ করছি, ওয়েবসাইট অনেক সুন্দর বানাই দিছি, ক্লায়েন্ট রিভিশন দিতে দিতে এমন একটা বাজে সাইট বানাইছে, আমি জীবনে ওই ওয়েবসাইট আমি কি মানে আমি বানাবো না, বা আমি ইয়া করবো না। তো ক্লায়েন্টকে খুশি করার জন্য করতে হইছে, ক্লায়েন্টের পচা সাইডেই খুশি। ক্লায়েন্ট হ্যাপি মানে এভরিথিং ইজ গুড, ক্লায়েন্টই সব। তো তোমার চয়েসের কোনো মূল্য নাই, এটা খেয়াল রাখবা। সুতরাং তুমি ক্লায়েন্টের চয়েস নেওয়ার ট্রাই করবা, ও আসলে কি চাইতেছে, কেমন চাইতেছে, এটার একটা আইডিয়া যত দ্রুত নিতে পারবা, তত দ্রুত তুমি আসলে ওর চয়েসের কাছাকাছি যেতে পারবা। আচ্ছা, স্যাম্পল সাইট বা ডিজাইন অনেক ক্লায়েন্ট আবার দিতে চায় না। যেমন আমাকে যদি কেউ বলে "ভাই, করবেন বিড়ি তো ওয়েবসাইট নেই, আমি আপনার ওয়েবসাইট বানাই দিব"। এখন আমার প্রথমে মাথায় আসবে কি, আচ্ছা ঠিক আছে, এরকম ওয়েবসাইট ক্লায়েন্ট আমাকে বললো যে "ভাই, এরকম একটা ওয়েবসাইট আপনার যদি কিরকম লাগবে আমাকে স্যাম্পল দিয়েন"। তখন আমি চিন্তা করবো কি, বাইজুস ইন্ডিয়াতে আহ এই তোমার হচ্ছে লার্নিং একটা প্ল্যাটফর্ম, এই বাইজুসের সাইটটা ফলো করার জন্য বলবো। হ্যাঁ, তাহলে কি আমার একটা কম্পিটিটরের আহ মানে যদিও এটা অনেক বড় কোম্পানি, জাস্ট আমি বুঝাইতেছি, আমার কিন্তু একটা কম্পিটিটর, মানে এই লার্নিং টাইপের ওয়েবসাইট বানাইতে গিয়ে আমি আরেকটা লার্নিং ওয়েবসাইটই কিন্তু ফলো করতেছি। এইটা আবার বিদেশি মানুষরা বা আমাদের ক্লায়েন্টরা বলতে লজ্জা পায়। আরেকজন ক্লায়েন্টের কাজ আর আরেকজন ওয়েবসাইটের লিংক দিব, এটা লজ্জা পায় বলতে, বা মানে প্রথমেই বলতে পারে না। এই জন্য আমি ওপেন করে দিব, তোমার যদি কোনো কম্পিটিটর অথবা তোমার যদি কোনো স্যাম্পল ওয়েবসাইট থাকে আমাকে দিতে পারো, ফিল ফ্রি। তাহলে কি হবে, আচ্ছা, ফ্রিল্যান্সার চাইছে যেহেতু দিয়েই দিই ওয়েবসাইটটা,
ঠিক আছে, তো অনেকে লজ্জায় চাইতে পারে না, এটা একটু ওপেন করে দিবা। আচ্ছা, তারপরের যে পয়েন্টটা সেটা হচ্ছে, যদি ক্লায়েন্টের কোনো স্যাম্পল ওয়েবসাইট, অনেক ক্লায়েন্ট এরকম থাকতেই পারে, আমার কোনো পছন্দ নেই, তুমি বানাও, আমি তো আসছি তোমার কাছে, আর তুমি আমাকে বানাই দিবে, এই জন্য আমার কোনো পছন্দ টছন্দ নাই। সেক্ষেত্রে আমাদের আছে কি, বিহ্যান্স বা আমার পোর্টফোলিও। তো বিহ্যান্সের লিঙ্ক দিয়ে আমি বলবো, দেখো এখানে তুমি এডুকেশন ওয়েবসাইট চাইতেছো, খুবই ভালো। তো এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, ধরো এডুকেশন ওয়েবসাইট ক্লায়েন্ট চাইছে, আমি অবশ্যই এডুকেশন ওয়েবসাইটের লিঙ্ক দিব। ধরো এখানে এডুকেশন ওয়েবসাইটে কিছু মুড বোর্ড তৈরি করা আছে দূরে। তো ক্লায়েন্টকে বলবো যে ভাই তুমি, দেখি, বিজনেস ওয়েবসাইট চাইছে, এখানে দেখো অনেকগুলো বিজনেস ওয়েবসাইটের স্যাম্পল আছে, তাই না, অনেক অনেক আছে। ওকে, এখন ক্লায়েন্ট কি করবে, ও আসলে কালার কনসেপ্ট ফন্ট এগুলো সব চিন্তা ভাবনা করে কয়েকটা ওয়েবসাইট ঘাটার পর সে আমাকে বলবে যে না ঠিক আছে, এই ওয়েবসাইটটা আমার ভালো লাগছে, এইটার মতো কিছু একটা করে দাও। তখন কিন্তু আমি ওই আমার বিহ্যান্সের লিঙ্ক থেকেই কিন্তু বুঝতে পারতেছি ক্লায়েন্ট এই টাইপের ওয়েবসাইট চাইতেছে। ঠিক আছে, সুতরাং ক্লায়েন্টের স্যাম্পল না থাকলে তুমি তোমার বিহ্যান্সের লিঙ্ক দিয়ে বলো এখান থেকে কিছু একটা চুজ করতে পারো। ফাইনালি আমরা একটা কাস্টম অফার পাঠাই, এটা আমি মার্কেট প্লেসে গেলে দেখাবো কাস্টম অফারটা কি জিনিস। তার মানে এই হইলো ব্যাপার স্যাপার, আমরা এই 5টা পয়েন্ট নিয়ে কাজ করব। ক্লায়েন্ট যখন আমার কাছে আসবে তখন আমি সেই অনুযায়ী কথাবার্তা বলবো। আর একটা জিনিস, ক্লায়েন্টের সাথে আমরা কথা কন্টিনিউ করতে পারি না, এটা আমাদের বদ অভ্যাস। ক্লায়েন্ট বলছে তুমি কি এই কাজটা করতে পারবা, আমরা বললাম ইয়েস, শেষ, বসে রইলাম ক্লায়েন্টের আরেকটা মেসেজের জন্য। নেভার। ফাইবারে একটা ক্লায়েন্ট তোমাকে মেসেজ দিচ্ছে মানে ধরেই নিবা সে আরো 3 থেকে 5 জন ফ্রিল্যান্সারের সাথে এট এ টাইম কথা বলতেছে। 5 জনকে নক দিছে, 5 জনের মধ্যে 4 জন ঘুমায় আছে, কোনো খবর নাই, অনলাইনে নাই। একজন ওর সাথে কথাবার্তা শুরু করছে, চলতেছে কথাবার্তা একজনের সাথেই। কিছুক্ষণ পর দেখা গেল আরেকজন ফ্রিল্যান্সার মেসেজ দিছে, হাই আমি এখন ফ্রি আছি, তুমি বলো তোমার কি লাগবে। ততক্ষণে কিন্তু ওই ক্লায়েন্ট 1 নাম্বার ফ্রিল্যান্সারের সাথে কথাবার্তা অনেক দূর আগায় নিয়ে গেছে। ও কিন্তু ওয়েবসাইট কি দিয়ে বানাবে, হোস্টিং কি হবে, প্ল্যাটফর্ম কি হবে, কন্টেন্ট নিয়ে কথাবার্তা বলতেছে। তখন তুমি যদি গিয়ে বলো হাই তোমার কি লাগবে, তোমাকে কি রিপ্লাই করবে? করবে না। সুতরাং যখনই আমি ক্লায়েন্টের সাথে কানেক্টেড হব, কন্টিনিউয়াস কথাবার্তা বলতে হবে, কন্টিনিউয়াস কোয়েশ্চেন করতে হবে, ভাই তোমার থিম কি লাগবে, ভাই তোমার প্লাগইন কি লাগবে, ভাই তোমার লোগো ডিজাইন করবো, তোমার লোগোর কিছু স্যাম্পল দাও আমাকে, ভাই তুমি দেখো তো এই সাইট এইটা কেমন লাগতেছে, এই টেক্সট বেস লোগোটা ভালো লাগতেছে কিনা, নাকি তোমার এরকম আইকন বেস লোগো লাগবে, হ্যাঁ, বা ওয়েবসাইটের ল্যান্ডিং পেজের ক্ষেত্রে তোমার ল্যান্ডিং পেজের ক্ষেত্রে কি বিল্ডার ব্যবহার করতে পারি, বা তোমার কি কোনো পছন্দের থিম আছে কিনা, বা ল্যান্ডিং পেজে স্যাম্পল দিতে পারো কিনা, বা এখানে লিড কালেক্টিং ফর্ম থাকবে কিনা, স্পিডের ইস্যু আছে কিন্তু তোমার স্পিড কি ঠিক করা লাগবে কিনা। এই কোশ্চেন গুলা থ্রো করতে থাকতে হবে। থ্রো করলে কি হবে, ও সেগুলো রিপ্লাই করার জন্য তোমার সাথে কানেক্টেড হবে, মেসেজ দিবে, কথা বলতে থাকবে, কথা বলতে থাকবে। তো তুমি কিন্তু কথাবার্তা আগায় নিয়ে গেলা। এই জন্য মানে যখনই দেখবা তুমি একটা মেসেজ দেওয়ার পর ক্লায়েন্ট অনেকক্ষণ ধরে রিপ্লাই করতেছে না, 2-3 মিনিট হয়ে গেছে, তখনই ওকে কোশ্চেন থ্রো করো। কোশ্চেন থ্রো করবা কি নিয়ে, আমাদের যারা ওয়েবের আছো তাদের জন্য আমরা মোটামুটি কিছু পয়েন্ট সাজাই দিচ্ছি, দেখো। মেলচিম অটোমেশনে এই কয়টা পয়েন্ট নিয়ে কথাবার্তা বলো, বা আমরা যখন ই কমার্সে আসবে তখন প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলো, পেমেন্ট গেটওয়ে নিয়ে কথা বলো, শিপিং প্রিফার্ড থিম আছে কিনা, ল্যান্ডিং পেজে এই কয়টা পয়েন্ট নিয়ে কথা বলো, মেল চিম্পে এই কয়টা পয়েন্ট নিয়ে কথা বলো। ঠিক আছে, তাই এরকম কিছু পয়েন্ট তোমরা বানায় রাখবা যেগুলো নিয়ে কথাবার্তা বলা যেতে পারে। আর এটা একটা সময় পর তোমার এমনিতে অভ্যাস হয়ে যাবে। বাজেট আমাদের ওপেন বলছিলাম, তারপরেও একটা স্যাম্পল বাজেট দিয়ে দিছি প্রথম 20টা অর্ডারের ক্ষেত্রে। ল্যান্ডিং পেজ মোটামুটি $10, এসইও অন পেজ এসইও $10, স্পিড অপটিমাইজেশন $40 থেকে $50 নিতে পারি, সাইন আপ ফর্ম $10 থেকে $20, ফুল ওয়েবসাইট $70 থেকে $150। সেখানে কিছু ফরম্যাট দেওয়া আছে, একটু দেখে নিবা। এই গুগল শিটটা তোমাদের ক্লাসরুমে সম্ভবত দেওয়া আছে, তাই না? এই যে ডেইলি অ্যাক্টিভিটি শিট, এই শিটে নিচের দিকে অনেকগুলো ট্যাব আছে, এখানে বাজেট অ্যাপ্রোচ নেগোসিয়েশন নামে একটা ট্যাব আছে, এখানে চলে যাবা। আর ক্লায়েন্ট হ্যান্ডেলের উপর এই ডিটেল ভিডিওটা তো আমি তোমাদেরকে দিলামই, তাই না? ওকে, আচ্ছা, তাহলে আমরা একটা ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলবো কেমনে, এগুলো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। এক একটা ক্লায়েন্টের
চিন্তা ভাবনা এক এক রকম, রিকোয়ারমেন্ট এক এক রকম, বাজেট এক এক রকম। সুতরাং তোমাদের জন্য বেস্ট একটা কালেকশন তৈরি করে রাখছি আমি। এখানে 80টা ক্লায়েন্ট কমিউনিকেশনের ভিডিও প্লাস চ্যাট আছে এই প্লেলিস্টে। এই প্লেলিস্টের ইচ এন্ড এভরি পার্ট তোমরা যদি শেষ করতে পারো, তোমার মাথায় ঢুকে যাবে এই ক্লায়েন্ট এই কথা বলছে মানে এখন আমাকে এইটা বলতে হবে। তোমরা বিশ্বাস করবো না, সাপোর্টে এসে ক্লায়েন্ট মেসেজ মানে আমাদের স্টুডেন্টরা আসছে, ভাই আমার ক্লায়েন্ট আসছে দেখি কি লিখছো। তখন দেখা যায় সে ক্লায়েন্ট জিজ্ঞাসা করছে তুমি বিশাল একটা রিকোয়ারমেন্ট দিছে, ফ্রিল্যান্সার হাই লেখে আধা ঘন্টা ফালায় রাখছে, আর কোনো কথা নাই, ভয় পাইতেছে বলতে স্টুডেন্ট আর কি আমাদের। কি বলবে বুঝতেছে না, এত বিশাল একটা রিকোয়ারমেন্ট এক প্যারা ক্লায়েন্ট লিখে দিয়েছে এই জিনিস লাগবে, তাহলে আমার স্টার্ট করতে হবে না? তো এই জায়গাগুলোতে আসলে তোমার স্টার্টিং পয়েন্ট কেমন হবে এই ভিডিওগুলো একটু দেখবা। এখানে আইমানের কিছু ভিডিও আছে, দুলালের কিছু ভিডিও আছে, আমার কিছু ভিডিও আছে। এখানে আমরা মোটামুটি দেখো এই যে আমি হাউ টু টেক রিভিশন ফ্রম ক্লায়েন্টস, ক্লায়েন্টের কাছ থেকে রিভিশন কেমনে নিবা, রিকোয়ারমেন্ট কেমনে নিবা ক্লায়েন্টের কাছ থেকে টু স্টার্ট এ প্রজেক্ট, অথবা একটা ক্লায়েন্টের সাথে আমরা যখন ভিডিও কলে আসি তখন আসলে স্টার্টিং কেমন হয় এন্ডিং কেমন হয়। দেখবো অনেক ক্লায়েন্টের অ্যাসেন্ট বুঝাই যায় না কথাবার্তা। তো এগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে এই ভিডিওগুলো, ঠিক আছে? That's fine. Fine. Yeah, we can do that because I'm trying to see. So, like I said, the team really wants a new template. They're looking for something that I একবারে 50% কথা বোঝা যায় না, আমারই বুঝতে কষ্ট হচ্ছে, ঠিক আছে? তো এরকম ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসেন্ট গুলার আইডিয়া হবে। মজার ব্যাপার, তুমি এরকম ভিডিও কলে ফাইবারে অনেক আসতে হবে এরকম না, ফাইবারে 80% ক্লায়েন্টই চ্যাটিং এর মাধ্যমে তোমার কনভার্ট হবে, আপওয়ার্কে ভিডিও কলে আসতে হতে পারে। তো চ্যাটের মাধ্যমে কনভার্ট হইলেও তোমরা চেষ্টা করবা কিছু ক্লায়েন্টকে ভিডিও কলে নিয়ে আসার সাহস করে। মনে করো তুমি ওর সাথে কথাই বলতে পারতেছো না, কোনো রকমে একটা দুইটা লাইন চালায় দাও, এই যে একটা সাহস হবে। এরকম 10টা ক্লায়েন্টের সাথে মিটিং করলে তুমি দেখবা তোমার আর ভয় লাগবে না ক্লায়েন্টরে, তোমার মুখ দিয়ে অটো কথাবার্তা বেরোচ্ছে, কারণ কিছু কমন কথাবার্তা বলবা। একটা ওয়েবসাইট ডিজাইন করবা, ঠিক আছে, তুমি তোমার ফিচার গুলো বলো কি কি লাগবে। সে প্রোডাক্ট নিয়ে কথাবার্তা বলতেছে, এবার আমি ই কমার্সের জিনিসগুলো ঢুকাই দিই, ট্যাক্স পেমেন্ট শিপিং এগুলো কি তোমার লাগবে কিনা, তারপরে তোমার কোনো প্রিফার্ড হোস্টিং আছে কিনা, বা তুমি ডোমেইন কিনছো কিনা, আচ্ছা ঠিক আছে আমি এটা করতে পারবো। এরপর ক্লায়েন্টে বলতে দিবা, দেখবা তোমার কিছু কমন কথাবার্তা 4টা 5টা লাইন সব সময় বলতে হচ্ছে, যার যার সার্ভিস লাইন তার সার্ভিস লাইন অনুযায়ী, ঠিক আছে? ওই সাহসটা করে যখন আমরা 5-10টা মিটিং করে ফেলবো দেখবা এরপর তুমি এমনিই কথা বলতেছো। আর সবসময় মিটিং রেকর্ডিং করে রাখবা, কিন্তু রেকর্ড করার আগে ক্লায়েন্টের পারমিশন নিবা, ক্যান আই রেকর্ড দ্য ভিডিও ফর ফিউচার পারপাস। তাহলে কি হবে, এটা ভিডিও তুমি রেকর্ড তুমি ক্লায়েন্টের পারমিশন ছাড়া করলে এটা ক্রাইম। তুমি ক্লায়েন্টের একটা ভিডিও কল রেকর্ড করতেছো, কোথাও আপলোড করতে পারো, এখানে প্রত্যেকটা ভিডিও আমরা পারমিশন নিয়ে তারপর আমরা রেকর্ড করছি, সুতরাং পারমিশনটা নিবা তারপরে রেকর্ড অন করবা। তো কি হবে, পরবর্তীতে রেকর্ডটা বারবার 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 দেখলে বুঝতে পারবা আসলে ক্লায়েন্ট কি বলছে, বা আমাদের সাপোর্টে নিয়ে গেলে বুঝাই দিবে, ঠিক আছে? guess is more obviously professional. I did it myself, so I don't know what I'm doing. So that's the reason why I had to get someone in to help me with these errors because we can't get funding if our website's not right. So basically, what ভিডিওগুলো দেখবা ঠান্ডা মাথায়। আর কিছু দেখবা চ্যাট কমিউনিকেশন, যেগুলোতে আমি এরকম থাম্বনেল দিচ্ছি, হ্যাঁ, আমি চ্যাটিং এ বিভিন্ন স্টুডেন্টের সাথে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করছি, স্টার্ট স্টার্ট থেকে শুরু করে যে 6 মিনিটের একটা কনভার্সেশন মানে মেসেজ কনভার্সেশন দেখো আমার চ্যানেলে গিয়ে লাইভ। আমরা এটা কেন করতেছি, এটাতে তুমি বুঝবা যে এই মেসেজের পর এটা বলতে হয়, এটা বললে এটা বলা যাবে না, এটা বললে এটা বেস্ট, ঠিক আছে, এরকম ক্লায়েন্ট আমার চ্যানেল ওরা আসলে একটা পেজ মানে একটা পিএইচডি ফাইল দিছে যেটা একটা ফটোশপের ফাইল, সেই ফটোশপ এবং আমি প্রত্যেকটা ভিডিও ডিসক্রাইব করছি কেন আমি এই লাইনটা লিখছি, এই লাইনটা না লিখে ওই লাইনটা লিখলে কি হইতো, হিউজ একটা আইডিয়া পাবা। সবার চেষ্টা করবা এই 80টা ভিডিও ঠান্ডা মাথায় একটা একটা দুটো দুটো করে ডেইলি ডেইলি শেষ করার, পারবা না? হিউজ রিসোর্স ফর ইউ। দ্যাটস অল ফর টুডে। আমরা আজকে কোনো অ্যাসাইনমেন্ট বা টাস্ক থাকতেছে না, সোজা কথা ক্লায়েন্ট চিনা, ফেক ক্লায়েন্ট চিনা, ক্লায়েন্ট হ্যান্ডেল করার ট্রিক্স, নতুন ক্লায়েন্ট আসলে ওরা ধরবো কেমন এটা ট্রিক্স, এর পাশাপাশি 80টা লাইভ ক্লায়েন্টের কমিউনিকেশনের ভিডিও দিয়ে রাখছি তোমাদের জন্য। আচ্ছা, যাতে তোমরা এখনই যখনই ক্লায়েন্ট আসবে তোমাদের হাতে তোমরা আসলে স্টার্ট করতে পারো। কাজ করতে গিয়ে বিভিন্ন প্রবলেমে পড়বে, আমাদের সাপোর্টে চলে যাবে, সাপোর্টে হেল্প করবে, কোনো সমস্যা নেই। কিন্তু ক্লায়েন্টের সাথে একটা গো থ্রু করা সাহস করি, কিছু একটা লেখা,
তো এই মানে কিছু একটা দিয়ে স্টার্ট করা, কি কি পয়েন্ট আসতে পারে, মানে আমার আজকে ভিডিওটা ফুল ভালো করে দেখো, বারবার দেখো, মাথায় ঢুকে যাবে কিছু জিনিস।